नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति स्वरूप दामोदर स्वामी नामिने नमः सद्भक्तमनये मुनिपुर उद्भवाय च प्रभु कावल सद्वाणी प्रचारं निरताय नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनिति नामिने नमाचार्य पादाय नित्य कृपा प्रदायिने गौरगाथा धामदाय नगरग्रामधारिणे नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात हरे कृष्ण। आज হচ্ছে শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রার পুরাণ ষষ্ঠী মহামহোৎসব। তো পুরাণ ষষ্ঠী সম্পর্কে আজ সকাল 8টা থেকে 9টা আলোচনা করেছিলাম। সেটা ইউটিউবেও গেছে এবং ফেসবুকেও গেছে, আবার লাইভও হয়েছিল। তো তোমরা যারা ক্লাসটা মিস করেছ তোমরা ইউটিউব থেকেও দেখতে পারবে, ফেসবুক থেকেও দেখতে পারবে। ক্লাসটা দেখে নিও। পুরাণ ষষ্ঠীর মাহাত্ম্য এটা আজ সকালে আলোচনা হয়েছিল। তো এখন আমরা শ্রী শ্রীমৎ ভক্তি স্বরূপ দামোদর স্বামী মহারাজ সম্পর্কে আলোচনা করব। যেহেতু আজ হচ্ছে তার বেশ পূজা। বেশ পূজা মানে গুরুদেবের জন্মদিনকে বলা হয় বেশ পূজা। ব্যাসদেবের প্রতিনিধি, গুরুদেব হচ্ছেন ব্যাসদেবের প্রতিনিধি। তো মহারাজ 1937 সালের 9 ডিসেম্বর বৃহস্পতিবার জন্মগ্রহণ করেছিলেন মণিপুরে। মণিপুর গেছ তোমরা কেউ? মণিপুরে খুব সুন্দর মন্দির আছে, অপূর্ব সুন্দর মন্দির। যদি কোনোদিন মণিপুর যাও দেখবে। অনেক মহারাজরা বলেন এটা নাকি ইস্কনের সবচেয়ে সুন্দর মন্দির। বিশেষ করে ভিতরে যে কাঠের কাজ আছে দেখার মতো। আমি ওই মন্দিরে 3 বছর ছিলাম। মণিপুরি প্রসাদ একটু স্পেশাল, আমাদের বাঙালি রান্নার সঙ্গে মিলে না, কিন্তু খুব খুব আমার কাছে খুব ভালো লাগতো। তো উনি মণিপুরের থৌবুল বলে একটা গ্রাম আছে, যে গ্রামে যে একবার যাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। এখন ওইখানে একটা ইস্কন মন্দির হয়েছে মণিপুরের থৌবল গ্রামে, যেখানে মহারাজ জন্মগ্রহণ করেছিলেন। আমরা ওটা আবির্ভূত হয়েছিলেন সেই থৌবল গ্রাম, মণিপুর। ইম্ফল থেকে প্রণাম করতে হবে। হরে কৃষ্ণ। ইম্ফল থেকে বেশি দূরে নয়, ইম্ফলের কাছে। ইম্ফল হচ্ছে মণিপুরের রাজধানী। তো সেই থৌবল গ্রামে এখন মহারাজের জন্মস্থানেই একটা মন্দির হয়েছে, ইস্কনের মন্দির। আর উনি দেহত্যাগ করেছেন 2006 সালে। 2006 সালের 2রা অক্টোবরের 2 তারিখ মহারাজ দেহত্যাগ করেছিলেন। ওনার আবির্ভাব এবং তিরোভাব মনে রাখা একটু সহজ, কারণ মহারাজ জন্মগ্রহণ করেছিলেন, আবির্ভূত হয়েছিলেন পুরাণ ষষ্ঠী। তাই পুরাণ ষষ্ঠী মনে থাকলে সবসময় এখন তিথি অনুসারে হয়তো, তারিখ অনুসারে হয় না। 9 ডিসেম্বর, আজকে কত ডিসেম্বরের 18। তো তারিখ অনুসারে কখনই বৈষ্ণবের জন্মদিন তারিখ অনুসারে হয় না, তিথি অনুসারে হয়। তো সেই তিথি অনুসারে পুরাণ ষষ্ঠী তিথি এই অনুসারে আজকে হচ্ছে। প্রতি বছরই পুরাণ ষষ্ঠী তিথিতে মহারাজের আবির্ভাব তিথি অনুষ্ঠিত হয়। সবচেয়ে বড় অনুষ্ঠানটা হবে মণিপুরে রাধাকুণ্ডে আর নবদ্বীপে বড় বড় অনুষ্ঠান হয়। আরো কিছু কিছু মন্দিরে খুব বড় বড় অনুষ্ঠান হয়। আর উনি যখন দেহত্যাগ করেছিলেন ওনার বয়স হয়েছিল 68 বছর। 68 বছরে দেহত্যাগ করেছিলেন কলকাতায়। এবং ওনার আবির্ভাব কাল মনে রাখার উপায় হচ্ছে আবির্ভাব তো পুরাণ ষষ্ঠী, তিরোভাব মনে রাখার উপায় হচ্ছে বিজয়া দশমী, মা দুর্গার বিসর্জন,
বিজয়া দশমী, ওই দিন হচ্ছে ওনার তিরোভাব। আর আবির্ভাব হচ্ছে পুরাণ ষষ্ঠী, এবং আজকে হচ্ছে ওনার 85তম আবির্ভাব তিথি। 68 বছর বয়সে দেহত্যাগ করেছিলেন, হ্যাঁ, 2006 সালে। সেই হিসাবে আজকে হচ্ছে 85তম আবির্ভাব তিথি, বুঝা গেল। ওনার বাবার নাম ছিল যোগেন্দ্র সিং, মা ছিলেন শ্রীমতী কেইনা হান্নবী দেবী, মণিপুরী নাম, বুঝেছ। বাবার নামটা ছিল যোগেন্দ্র সিং। তো তখন চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ওনার জন্মের কিছুদিন পরেই, ওনার যখন 7 বছর বয়স, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো বেশ কয়েক বছর ছিল, না অনেক বছর ছিল। কেউ জানেন কত বছর ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ? 4-5 বছর ছিল, তাই না? তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল 1945-এর দিকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945-এর দিকে শেষ হয়েছিল। তখন ওনার বয়স ছিল 7 বছর। তার মানে পুরো দ্বিতীয় বিশ্বযুদ্ধটাই 5 বছর যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, ওনার জন্মের 2 বছর পর থেকেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। আর মণিপুর যে জায়গাটা, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য ভারতের পক্ষে একটা গুরুত্বপূর্ণ জায়গা। কেননা নেতাজি সুভাষচন্দ্র বোস ভারতে প্রবেশ করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তার আজাদ হিন্দ ফৌজ নিয়ে তিনি ভারতে প্রবেশ করেছিলেন মণিপুর হয়ে। এখন আমি তো মণিপুরে 3 বছর ছিলাম। সেই নেতাজি সুভাষচন্দ্রের একটা মিউজিয়াম আছে, যেখানে নেতাজি সুভাষচন্দ্রের ব্যবহৃত পোশাক, জুতো, তারপরে অস্ত্র শস্ত্র, গোলা বারুদ সব ওই মিউজিয়ামে রাখা আছে। যেহেতু নেতাজি সুভাষচন্দ্র বসু, ওই জায়গাটার নাম হচ্ছে ইম্ফলের কাছেই ময়রাং। ইতিহাসে পড়বে, যারা ইতিহাসের স্টুডেন্ট তারা জানবে যে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথম ব্রিটিশদের আক্রমণ করেছিলেন ময়রাং দিয়ে তিনি ভারতে প্রবেশ করে তার আজাদ হিন্দ ফৌজ নিয়ে তিনি ময়রাঙে ব্রিটিশদের আক্রমণ করেছিলেন, এবং সেখানে ভারতের স্বাধীনতা পতাকা তিনি প্রথম উত্তোলন করেছিলেন ময়রাঙে, নেতাজি সুভাষচন্দ্র বসু। তো এই বিশ্বযুদ্ধের সময় থৌবল গ্রামে বোমা পড়ছিল। এখনো তোমরা যদি ওইসব জায়গায় যাও, এখনো নাকি অনেক সৈন্যের অস্থি পাওয়া যায়, মানে হাড়। বিশ্বযুদ্ধে যারা মারা গেছিল মণিপুরে এখনো অস্থি পাওয়া যায়, বুঝেছো। তো থৌবল গ্রামে যেহেতু বোমা বর্ষণ হচ্ছিল, তাই মহারাজের বাবা মা তারা দুজনেই থৌবল গ্রাম থেকে একটু দূরে চলে গেলেন। সেটা হচ্ছে ইয়াংবই নদী মণিপুরের একটা নদীর নাম। ওইখানে মহারাজের বাবা, মহারাজের মা এবং মহারাজ, তখন 7 বছর বয়স, তারা চলে গেলেন ইয়াংবই নদীর তীরে। তারা একটা সরকারি ছাউনিতে, কথা নয়, সরকারি ছাউনিতে, মোবাইলে কি করছো, সরকারি ছাউনিতে তারা আশ্রয় নিয়েছিলেন। তো সেখানে যতদিন যুদ্ধ চলছিল, সেখানে তারা ছিলেন। এটা 1945 সালের কথা। সেই যুদ্ধের সময় তারা ছাউনিতে ছিলেন, এবং দুঃখের বিষয় ওই ছাউনিতেই মহারাজের পিতা যোগেন্দ্র সিং দেহত্যাগ করেন। তখন মহারাজের বয়স কত? 7 বছর। 7 বছর বয়সে মহারাজ পিতৃহারা হয়ে যান, তাও আবার যুদ্ধের সময়, বুঝেছ। তো 7 বছর বয়সে যদি কেউ পিতৃহারা হয়, তার ভবিষ্যৎটা কেমন হতে পারে? ভবিষ্যৎটা খুব, বুঝতেই পারছো, স্ট্রাগল থাকবে, পড়াশোনা করা কঠিন হবে, খুবই কঠিন হবে। কিন্তু মহারাজের জীবনীটা জানলে তুমি দেখবে, উনি ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন এবং ইমেরো ইউনিভার্সিটি চাকরি করতেন। তখনকার সময় $1,00,000 ওনার ইনকাম ছিল, বুঝেছো। তো একজন বলতে গেলে অরফানই, কারণ তার মাও পরে চলে গেছিলেন। তার মাও তাকে রেখে, 2 বোন ছিল তার, 2 বোনের কাছে তাকে রেখে তার মাও আবার বিবাহ করেছিলেন। যাই হোক, এটা মহারাজ বলছেন উইল অফ প্রভিডেন্স,
ভগবানের ইচ্ছায় যাই হোক এটা হয়েছে। তো মাও চলে গেলেন, বাবাও দেহত্যাগ করলেন, রইলেন কার কাছে? দুই বোনের কাছে। দুই বোনের কাছে তো স্বাভাবিক, দুই বোন তারও আস্তে আস্তে বড় হলো। বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল, তারপরে তার মাও চলে গেলেন, তারপরে দুই বোনের কাছে কিছুদিন কাটালেন, তাদেরও বিয়ে হলো। তখন মহারাজ একা, দুই বোনের বিয়ে হয়ে গেল, তখন মহারাজের বয়স মাত্র আন্দাজ করে 12। 12 বছর বয়সে মহারাজ একা হয়ে গেল। তখন মহারাজের একজন কাকা ছিল, কিন্তু সেই কাকা ছিল অত্যন্ত গরিব, অত্যন্ত দরিদ্র। তবু যেহেতু তাকে দেখে একটু দয়া হয়েছিল, তো বলছিলেন আমার বাড়িতেই থাকো। হ্যাঁ, তো তিনি চলে গেলেন, 12 বছর বয়সে চলে গেলেন কাকার বাড়িতে। কিন্তু দুঃখের বিষয় যে কাকার অবস্থা এতই খারাপ ছিল, মানে আর্থিক অবস্থা খুবই দরিদ্র ছিল, দিন আনে দিন খায় এরকম অবস্থা। তো সেটা মহারাজ বুঝতে পারলেন যে এখানে আমি থাকবো কি করে, তাদেরই খাবার জুটছে না। হ্যাঁ, আমার পক্ষে আমার পড়াশোনা, তখন মহারাজ প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছিল, প্রাইমারি স্কুলে পড়াশোনা করছিলেন। তো আমার মানে ওনাদেরই খাবার জুটছে না, তো আমি কি করে থাকবো? তাই মহারাজ নিজে থেকেই বললেন যে আমি এখন আমার বাড়িতেই চলে যাই। তো ওনার বাড়িতে গেলে মানে কি একা, কেউ তো নেই, বাড়িতে কেউ নেই, কিন্তু বাবার কিছু জমি জমা ছিল, জায়গা জমি ছিল। তো মহারাজ বাড়িতে ফিরে গেলেন একা, এবং তিনি চাষাবাদ শুরু করলেন। হ্যাঁ, চাষাবাদ করতে করতে মহারাজ ওই যা অল্প ধান চাল পেতেন সেটাই তিনি সেটা দিয়ে কোনো মতে জীবিকা নির্বাহ করতেন। তো এইভাবে মহারাজের বয়স হয়ে গেল প্রায় 14। ওই 12 থেকে 14 বছরটা ছিল মহারাজের জীবনের সবচেয়ে কঠিন সময়। কারণ একা চাষবাস করা, পড়াশোনা বন্ধ, সম্ভব কি চাষবাস করে এইভাবে কি পড়াশোনা সম্ভব? প্রাইমারি স্কুলে পড়ে তিনি তার নিজের বাড়িতে গেলেন কাকাকে ছেড়ে, কারণ কাকার পক্ষে সম্ভব ছিল না তার খরচ চালানো, তার পড়াশোনার খরচ, তার খাওয়া খরচ, অন্ন বস্ত্র সব চালানো কাকার পক্ষে সম্ভব ছিল না। তাই তিনি নিজের বাড়িতেই 14 বছর পর্যন্ত চাষবাস করলেন। তারপরে দেখলেন যে ছেলেটা এত ভালো ছেলে, পড়াশোনায় ভালো ছিলেন, এত পড়াশোনায় ভালো, এই ছেলেটা এইভাবে পড়া ছেড়ে দিল। তখন তারই একজন শিক্ষক, প্রাইমারি স্কুলের শিক্ষক, তার নাম ছিল যাদব সিং। তিনি চিন্তা করতে লাগলেন কিভাবে তার জীবনটাকে রক্ষা করা যায়। বাংলাতে একটা কথা আছে না, রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে। তখন ওই যাদব সিং এর এক বন্ধু, তিনিও ছিলেন শিক্ষক, তার নাম ছিল কেরানি সিং। তিনি কেরানি সিং এর কাছে মহারাজের কথা বললেন যে ছেলেটা মহারাজের শিশুকালটা সহ্য করার মতো নয়। কেরানি সিংকে বললেন যে এই ছেলেটা পড়াশোনায় ভালো, কিন্তু তার পড়াশোনা এখন বন্ধ, কারণ সে চাষবাস করে কি করে পড়াশোনা করে। তখন কেরানি সিং খুব দয়ালু ছিলেন, তিনি শিক্ষক ছিলেন, তিনি মহারাজের দূর সম্পর্কে আত্মীয় হতেন। তিনি বলেন ঠিক আছে, আমি তার দায়িত্ব নেব। তখন কেরানি সিং তখন মহারাজের দায়িত্ব নিলেন। কিন্তু সেখানেও দুর্ভাগ্যের বিষয়, সেখানে মহারাজের টাইফয়েড হয়ে গেল, এবং সেই টাইফয়েড ছিল প্রায় 40 দিন। তখনকার দিনে টাইফয়েডের ওষুধ ছিল না, এখন তো টাইফয়েডের ওষুধ আবিষ্কার হয়ে গেছে, কিন্তু মহারাজ যখন টাইফয়েড আক্রান্ত হয়েছিলেন তখন টাইফয়েডের ওষুধ ছিল না, এবং মণিপুরে তখন মহামারী শুরু হয়েছিল,
মানে সবাই মরতো, যাদেরই টাইফয়েড হতো তারা মারা যেত। তো ওই ডাক্তার বলে দিলেন যে, তখন ওনার নাম ছিল থোডম দামোদর, দামোদরও মারা যাবে। আর ডাক্তার ঘোষণা করে দিলেন ও মারা যাবে। কিন্তু কেরানি সিং তিনি কি করলেন, তিনি ইম্ফল থেকে একজন আয়ুর্বেদিক ডাক্তার, ন্যাচারোপ্যাথ। ন্যাচারোপ্যাথ মানে চিকিৎসা, তারা ওষুধপত্র দেয় না, তারা ন্যাচারাল ওয়েতে, মানে কোনো বড়জোর কবিরাজি ওষুধ, মানে আয়ুর্বেদিক ওষুধ দিতেন। তো 40 দিন মহারাজ অসুস্থ ছিলেন। ওই সময় ন্যাচারোপ্যাথ ডাক্তার বলেছিলেন যে ওনাকে শুধু মাঠা খাওয়াবেন। মাঠা তোমরা চেনো? মাঠা কি? ঘোল। ঘোল, হ্যাঁ, ঘোল খাওয়াবেন। ওই 40 দিন একটানা ঘোল খেয়েছিলেন। এবং ওনার যে শিক্ষক, যার বাড়িতে উনি ছিলেন, কেরানি সিং, উনি ছিলেন এক মহান কৃষ্ণ ভক্ত। উনি প্রতিদিন মহারাজকে নমস্তে নরসিংহায় প্রহ্লাদ দায়িনে প্রতিদিন মহারাজকে শুনতেন। তো 40 দিন টাইফয়েড ভোগ করার পর মহারাজ তিনি সুস্থ হয়ে উঠলেন। এবং সুস্থ হওয়ার পরেও, যেহেতু কাকা ছিলেন খুব বড় কৃষ্ণ, মানে সেই কেরানি সিং যে শিক্ষক, যার বাড়িতে মহারাজ ছিলেন, তিনি খুব বড় কৃষ্ণ ভক্ত ছিলেন, তাই মহারাজের মধ্যেও সেই কৃষ্ণ ভক্তির প্রভাব পড়তে লাগলো। হ্যাঁ, এবং এমন কৃষ্ণ ভক্তির প্রভাব তার মধ্যে পড়ল যে পরীক্ষার দিন তিনি আবার স্কুলে ভর্তি হয়েছিলেন। পরীক্ষার একদিন আগে, অঙ্ক পরীক্ষার একদিন আগে কোথায় রাস কীর্তন হচ্ছিল মণিপুরে, যেটা খুব জনপ্রিয়। মণিপুরের রাস নাচ দেখেছেন? আমরা অনেকবার দেখেছি, কলকাতায় তো নিয়ে আসতেন মহারাজ। তো ওই রাস নাচের জন্য মহারাজ সারা রাত জেগে রাস নাচ দর্শন করেছিলেন। পরের দিন আর অঙ্ক পরীক্ষা দিতে যেতে পারেননি। সারা রাত জেগেছিলেন তো শিশু, তখন আর পরের দিনের অঙ্ক পরীক্ষা দিতে যেতে পারেননি। তো যাই হোক, এতে আমরা বুঝতে পারি যে শিশুকাল থেকেই মহারাজের এই রাস কীর্তন শোনার প্রতি একটা, তার দেহত্যাগের সময় তিনি রাস কীর্তন শুনতে শুনতে দেহত্যাগ করেছিলেন। এবং এখানে আমরা দেখছি যে অঙ্ক পরীক্ষা মিস করলেন সারা রাত জেগে রাস কীর্তন শুনতে গিয়ে। 1957 সালে মহারাজ মাধ্যমিক পরীক্ষা, তখন বলা হতো মেট্রিকুলেশন পাশ করেছিলেন 1957 সালে মেট্রিকুলেশন পাশ করলেন ফার্স্ট ডিভিশন। তারপরে 1959 সালে পাশ করলেন উচ্চ মাধ্যমিক। তারপরে 1961 ফার্স্ট ডিভিশন, কিন্তু মহারাজ জীবনে সেকেন্ড ডিভিশন পায়নি। বরং 1961 সালে তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন গৌহাটি ইউনিভার্সিটিতে, কেমিস্ট্রিতে অনার্স সহ তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন 1961 সালে। 1963 সালে তিনি আরো দুটো কোর্স শুরু করেন, সেটা হলো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কেমিক্যাল টেকনোলজি। তাতে আবার তিনি পুনরায় আরেকটা কোর্স করেছিলেন, ব্যাচেলর ডিগ্রি লাভ করেছিলেন 1963-তে। তারপর চলে যান কলকাতা ইউনিভার্সিটি, সেখান থেকে তিনি ফার্মাসিউটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেন এবং এমটেক ডিগ্রি লাভ করেন। তো সেখানে রেজাল্ট তো ভালো হয়েছিল। ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন নাম শুনেছে? ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, ইউজিসি থেকে তাকে স্কলারশিপ দেওয়া হলো এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ঠিক করলো যে তাকে বিদেশে পাঠানো হবে সরকারি খরচে। তার 1 পয়সা খরচ লাগবে না, তার থাকা খাওয়া, বিদেশে হোস্টেলের খরচ সব তাকে সরকার বহন করবে। রেজাল্ট ভালো না হলে সেটা হয় না। রেজাল্ট খুব ভালো হয়েছিল, তাই মহারাজকে সরকারি খরচে বিদেশে পাঠানো হয়েছিল। মহারাজ গিয়ে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে ভর্তি হলেন এবং ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি তিনি পুনরায় তিনি ব্যাচেলর ডিগ্রি করলেন এবং মাস্টার ডিগ্রি করলেন এবং সেখানে আবার তিনি পিএইচডি শুরু করলেন। তো পিএইচডি তিনি শুরু করেছিলেন 1969 সালে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে পিএইচডি করছিলেন এবং পিএইচডির সাবজেক্ট ছিল ফিজিক্যাল অর্গানিক কেমিস্ট্রি। নাম শুনেছেন? ফিজিক্যাল অর্গানিক কেমিস্ট্রি। তো তিনি যখন পিএইচডি করছিলেন তখন তিনি খবর পেলেন তার মা দেহত্যাগ করেছেন। তখন তিনি কেরানি সিংকে চিঠি লিখলেন যে আমি মণিপুর ফিরতে চাই শ্রাদ্ধের জন্য,
মার শ্রাদ্ধের জন্য মণিপুর ফিরতে চাই। কেরানি সিং তার গুরুর মতো ছিলেন। কেরানি সিং বললেন যে তোমাকে ফিরতে হবে না, তুমি আমেরিকাতেই থাকো। তুমি যখন পড়াশোনা শেষ হবে, পিএইচডি শেষ হবে, তখন তুমি মণিপুরে এসে তুমি শ্রাদ্ধ করতে পারবে। এখন আমেরিকাতেই তুমি কোনো মতে একটা শ্রাদ্ধের ব্যবস্থা করো। তোমাকে আর এত খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে আসা একটু কঠিন, হ্যাঁ, আর সেটার প্রয়োজনও ছিল না। তো সেই জন্য কেরানি সিং তাকে আসতে নিষেধ করলেন, এবং সেই জন্য তিনি আর মণিপুরে যাননি। তিনি মায়ের দেহত্যাগের পরেও তিনি আমেরিকাতেই ছিলেন। তো তার একজন বন্ধু ছিল রবীন্দ্র প্রতাপ রাও। তিনি যখন শুনলেন যে তার মা দেহত্যাগ করেছেন, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি মহারাজের সঙ্গে দেখা করলেন। তখন তিনি বললেন যে তোমার মনটা তো ভালো নয়, কারণ মা মারা গেছে। তুমি এক কাজ করো, আমার সঙ্গে লগোয়ানা বিচ, মানে সমুদ্রের কিনার লগোয়ানা বিচে ঘুরতে চাও, মনটা ভালো থাকে। মহারাজ তখন ওই রবীন্দ্র প্রতাপ রাওয়ের সঙ্গে লগোয়ানা বিচে ঘুরতে গেলেন। তখন দেখলেন কিছু ইস্কনের ভক্ত লগোয়ানা বিচে নগর সংকীর্তন করছেন। তো মহারাজ দেখে অবাক হয়ে গেলেন, এখানে বিদেশের মাটিতে, আমেরিকার মাটিতে নগর সংকীর্তন চলছে, এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন, মানে করতাল মৃদঙ্গবাজি। মহারাজের খুব ভালো লাগলো। তো একজন ভক্ত, ইস্কনের ভক্ত, তাদেরকে দেখে এগিয়ে এলেন। তো তারা ছিলেন, মহারাজ ছিলেন নিজে, আর ছিলেন কে? রবীন্দ্র প্রতাপ রাও। রবীন্দ্র প্রতাপ রাওকে মহারাজের বন্ধু। তখন একজন ইস্কনের ভক্ত এসে বললেন যে এখানে লস এঞ্জেলেসে আমাদের বড় মন্দির আছে, আপনারা লস এঞ্জেলেসে আসুন। নিমন্ত্রণ দিয়ে দিলেন। লস এঞ্জেলেস ইস্কন মন্দিরের ঠিকানা দিয়ে দিলেন। তো এই অনুরোধে মহারাজ প্রথমে সাড়া দেন, কিন্তু মহারাজের যে বন্ধু রবীন্দ্র প্রতাপ রাও, উনি প্রথমে একদিন গেলেন লস এঞ্জেলেস মন্দিরে। কিন্তু লস এঞ্জেলেস মন্দিরের পরিবেশ দেখে, সেখানে ভাগবত পাঠ শুনে ওনার এত ভালো লাগলো যে উনি প্রতিদিনই ওই লস এঞ্জেলেস মন্দিরে যেতে লাগলেন, প্রতিদিন। রবীন্দ্র প্রতাপ রাও মহারাজের বন্ধু। তো এবং প্রতিদিনই ফিরে এসে মহারাজকে বলতেন যে আপনি আসুন, তুমি আসো, লস এঞ্জেলেস মন্দিরে আসো, সেখানে অনেক আনন্দ পাবে। এমনিতেই তোমার মন খারাপ, তোমার মা মারা যাওয়াতে তোমার মন তো খারাপ, তুমি চলো লস এঞ্জেলেস মন্দিরে। কিন্তু মহারাজ কোনো মতে রাজি হচ্ছিলেন না। এখানে এই কাহিনীটা কিছুটা প্রভুপাদের জীবনের সঙ্গে মেলে। তোমরা প্রভুপাদের জীবনী পড়েছো? প্রভুপাদের বন্ধু ছিলেন, কি নামটা ছিল, বীরেন, না বীরেন, ওইরকমই নামটা ছিল। প্রভুপাদকে বলতেন যে চলুন উল্টোডাঙ্গা একজন মহারাজ এসছেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, চলুন তার সঙ্গে দেখা করবেন। প্রভুপাদ বলতেন না, এরকম বৈষ্ণব আমি অনেক দেখেছি, আমার বাবা এই সমস্ত বৈষ্ণব নিমন্ত্রণ করতেন, এদেরকে আমার পছন্দ হয়নি। আসলে তখনকার দিন অনেকেই অনাচার করতো, মাছ টাছ খেত, তো যার জন্য প্রভুপাদ তাদেরকে পছন্দ করতেন না, কারণ প্রভুপাদের পরিবার ছিল নিরামিষ ভোজী পরিবার। তো ওনার জীবনে অনেকটা এরকম। ওনাকে বন্ধু বারবার বলছে যে চলো লস এঞ্জেলেস ইস্কন মন্দিরে গেলে তোমার ভালো লাগবে। না, আমি যাবো না, আমি যাবো না। তখন একদিন দেখলেন এরকম 3-4 দিন বলার পরে বারবারই মহারাজ বলছেন আমি যাবো না। তখন একদিন বন্ধু রেগে গেলেন। বন্ধু রেগে গিয়ে বললেন, আমি আগামীকাল লস এঞ্জেলেস মন্দিরে যাচ্ছি, তুমি যদি আমার সঙ্গে না আসো, তোমার সঙ্গে আমার জন্মের মতো বন্ধুত্ব শেষ, তোমার সঙ্গে আমি আর কথা বলবো না, তোমার সঙ্গে আমি কোনো যোগাযোগ রাখবো না, আর সারা জীবন যতদিন আমি বেঁচে থাকবো তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। এবং এত রেগে রেগে বলছিলেন, মহারাজ ভাবলেন এত রাগার কি আছে। কিন্তু ভেতরে যে উনি যে প্রভুপাদকে দর্শন করেছিলেন, রবীন্দ্র প্রতাপ রাও, দর্শন করে উনি গলে গেছেন, এই জন্য উনি রসটা পেয়েছেন, যেটা তখনও মহারাজ পাননি। তো যার জন্য বলছে তুমি যদি না আসো আজকালকে, তাহলে তোমার সঙ্গে আমার আর কোনোদিন আর সম্পর্ক থাকবে না, হারি। তখন মহারাজ বলেন ঠিক আছে, তুমি যদি এতই চাও
তোমার সঙ্গে কালকে যাব। তখন মহারাজ রবীন্দ্র প্রতাপ রাওয়ের সঙ্গে তিনি গেলেন লস অ্যাঞ্জেলেস মন্দিরে। সৌভাগ্যক্রমে সেই দিন লস অ্যাঞ্জেলেস মন্দিরে কীর্তন করছিলেন স্বয়ং প্রভুপাদ, আর কীর্তন করছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত। মন্ত্রটা মহারাজের জানা ছিল আগে থেকে, মণিপুরে সবাই জানে, কারণ মণিপুর পুরো দেশটা, মণিপুর পুরো রাজ্যটাই হচ্ছে বৈষ্ণব, জানো তো সেটা। সেখানে দুর্গা পূজা হয় না, লক্ষ্মী পূজা হয় না, শুধু কৃষ্ণ পূজা, অন্য উৎসব হয় না, শুধু রথযাত্রা, জন্মাষ্টমী এসব হয়, হ্যাঁ, গৌর পূর্ণিমা এসব হয়, সারা মণিপুরে এরকম, বুঝেছ। তো যাই হোক, এই গান শুনে, আর প্রভুপাদের গলা তোমরা তো শুনেছো, প্রভুপাদের গলায় গান, হ্যাঁ, যে কেউ আকৃষ্ট হয়, তো মহারাজ খুব আকৃষ্ট হলেন। তারপরে গান করেই এসে বসলেন দীক্ষা দেবেন। তখন রবীন্দ্র প্রতাপ রাওয়ের দীক্ষার ব্যাপারে আগেই পরীক্ষা হয়ে গেছিল, তো রবীন্দ্র প্রতাপ রাও দীক্ষা নিলেন ওই দিনই, মহারাজের সামনেই রবীন্দ্র প্রতাপ রাও দীক্ষা নিলেন। দীক্ষার পরে তার নাম হলো, রবীন্দ্র প্রতাপ রাওয়ের নাম হলো রামানন্দ দাস। তো তারপরে তো তিনি রামানন্দ দাস তখন মহারাজকে বললেন যে চলুন একটু প্রভুপাদের সঙ্গে দেখা করি। প্রভুপাদ তখন একটা ঘরে ছিলেন, এবং মহারাজেরও প্রভুপাদের সঙ্গে দেখা করার ইচ্ছা হচ্ছিল, কারণ তার গান শুনে তার খুব ভালো লেগেছিল। আর বন্ধু দীক্ষা নিয়ে নিয়েছে, একেবারে মাথা মুন্ডন করে, মস্তক মুন্ডন করে দীক্ষা নিয়ে নিয়েছে, এটা দেখে তার আগ্রহ আরো বেড়ে গেল। তো উনি তখন ওই প্রভুপাদ যে ঘরে বসেছিলেন সেই ঘরে বন্ধুর সঙ্গে, রামানন্দ দাসের সঙ্গে প্রবেশ করলেন। আর প্রভুপাদ তার শিষ্যদের বলেছিলেন যে রামানন্দ দাস মানে রবীন্দ্র প্রতাপ রাও যখনই আসবে, সে যদি আমার সঙ্গে দেখা করতে চায় তাকে আটকাবে না। মানে একটা কার্ড দেওয়া হতো তখন, একটা কার্ড, ওই কার্ড দেখালে তাকে আটকানো হয় না। তো প্রভুপাদ তাকে কার্ড দিয়েছিলেন, কারণ উনিও খুব মানে খুব শিক্ষিত লোক ছিলেন, খুব মানে প্রতিষ্ঠিত লোক ছিলেন, তাই প্রভুপাদ তাকে গুরুত্ব দিতেন এবং তাকে একটা কার্ড দিয়েছিলেন। ওই কার্ড দেখে যে কোনো সময় তারা প্রভুপাদের ঘরে যেতে পারতেন। তো মহারাজকে নিয়ে প্রভুপাদের সঙ্গে সাক্ষাৎ করলেন। এটা ছিল 1976। তখন প্রভুপাদ বললেন, না এটা আরো একটু আগে, 1976 কিছু আগে। তখন প্রভুপাদ বললেন যে তুমি এখানে আমেরিকায় কেন এসছো, মহারাজকে বলছেন। তখন মহারাজ দীক্ষা হয়নি, তুমি আমেরিকায় কেন এসছো? ডিগ্রি, আমি এখানে পিএইচডি করছি। তখন প্রভুপাদ বললেন, তোমরা আমেরিকায় আসো শুধু নিতে, শুধু নিতে, কিছু টেকনোলজি নেবে, চাকরি নেবে, পয়সা নেবে। আমি এসেছি, প্রভুপাদ বলছেন, আমি এসেছি শুধু দিতে আর দিতে, আমি নিতে আসিনি, আমি এসেছি শুধু দিতে। তো তোমরা দেখো, মণিপুর একটা বৈষ্ণব রাজ্য, বৃন্দাবনের পরেই মণিপুর। তোমরা তো বৃন্দাবন গেছো, 5000 মন্দির আছে, কৃষ্ণ মন্দির আছে বৃন্দাবনে। মণিপুরেও দেখবে প্রচুর কৃষ্ণ মন্দির, এবং মণিপুরের গোবিন্দ মন্দির খুব বিখ্যাত। তো তোমরা তুমি মণিপুর থেকে এসছো, মণিপুর একটি বৈষ্ণব রাজ্য, মণিপুরের রাস নাচ জগৎ বিখ্যাত। তো তুমি এখানে শুধু নিতে এসছো, পয়সা ইনকাম করবে আর চাকরি করবে, এসবের জন্য এসছো? তুমি কিছু দাও, মণিপুরের যে বৈষ্ণব কালচার সেটা তুমি জগৎকে দাও। হ্যাঁ, তখন কথাটা মহারাজের মনে ধরেছিল। তারপর কিছুদিন পরেই মহারাজ তিনি আবার প্রভুপাদের সঙ্গে সাক্ষাৎ করে দীক্ষা নিলেন, মহারাজের কাছে দীক্ষা নিয়ে নিলেন। তারপর চাকরি ছেড়ে দিলেন। হ্যাঁ, এবং তার বন্ধু রামানন্দ প্রভু তখন গোরখপুরে চলে গেলেন, সেখানে গিয়ে মন্দিরের প্রেসিডেন্ট হলেন, একটা নতুন মন্দির তৈরি করলেন, এবং 1976 সালে রামানন্দ প্রভু দেহত্যাগ করলেন, 1976 সালে। তো এখনো মহারাজ বলেন যে আমার জীবনে সবচেয়ে বেশি অবদান হচ্ছে রামানন্দ প্রভুর অবদান। কারণ উনি যদি আমাকে জোর করে প্রভুপাদের সঙ্গে দেখা না করাতেন, তাহলে মোবাইলটা সাইলেন্ট করে দিন, প্রভুপাদের সঙ্গে দেখা না করাতেন, আমার পক্ষে কৃষ্ণ ভাবনামৃতে আসা সম্ভব হতো না। তো প্রভুপাদ ওনাকে খুব ভালোবাসতেন। আমি প্রভুপাদের 37 খণ্ড কনভারসেশন মানে কি, কথোপকথন প্রভুপাদের বেরিয়েছে 37 খণ্ড, 37 ভলিউমস, সেগুলো আমি পড়েছি। প্রভুপাদ প্রায় সময় কথায় কথায় বলতেন আওয়ার সায়েন্টিস্ট মানে আমাদের বৈজ্ঞানিক কে,
ওনার নাম বলতেন। আওয়ার সায়েন্টিস্ট স্বরূপ দামোদর, হ্যাঁ, কথায় কথায়, হ্যাঁ, ডক্টর থোডম, কিন্তু দীক্ষার পরে তো স্বরূপ দামোদর। তো প্রভুপাদ বলতেন আওয়ার সায়েন্টিস্ট স্বরূপ দামোদর, এই কথায় কথায় বলতেন। তো খুব ভালোবাসতেন, এবং স্বরূপ দামোদরকে বললেন তুমি একটা ইনস্টিটিউটের দায়িত্ব নাও, ভক্তি বেদান্ত ইনস্টিটিউট, নাম শুনেছো? ভক্তি বেদান্ত ইনস্টিটিউট, ইন্ডিয়াতে তার হেডকোয়ার্টার হচ্ছে বোম্বে। আমি সেই ভক্তি বেদান্ত ইনস্টিটিউটে 1 বছর ট্রেনিং নিয়েছিলাম। ওই ভক্তি বেদান্ত ইনস্টিটিউট প্রভুপাদ নিজেই স্থাপন করেছিলেন এবং মহারাজকে বানিয়েছিলেন ভক্তি বেদান্ত ইনস্টিটিউটের চেয়ারম্যান। তো মহারাজকে প্রভুপাদ বললেন যে এটা বিজ্ঞানের যুগ, এখানে শাস্ত্র কথা মানুষ তখনই গ্রহণ করবে যদি তার পেছনে বৈজ্ঞানিক যুক্তি দেখাতে পারো। হ্যাঁ, তো তুমি এক কাজ করো, এই ভক্তি বেদান্ত ইনস্টিটিউটের কাজ হবে বিজ্ঞানের মাধ্যমে সমস্ত বিশ্বে এই কৃষ্ণ ভাবনামৃত প্রচার করা, বিজ্ঞানের মাধ্যমে। তো মহারাজকে বলছেন তুমি যত পারো বিজ্ঞান দিয়ে কৃষ্ণ ভাবনামৃতের যুক্তিগুলি বিজ্ঞান দিয়ে বোঝাও মানুষকে। এটা ছিল একটা আদেশ। দ্বিতীয় আদেশ ছিল তুমি কনফারেন্স করো, বৈজ্ঞানিক সম্মেলন, দ্বিতীয় আদেশ। তৃতীয় আদেশ ছিল তুমি মণিপুরকে পুনর্জীবিত করো, মণিপুরের যে বৈষ্ণব কালচার, সেই কালচারকে তুমি পুনরায় উজ্জীবিত করো। তিনটা আদেশ, মেইন তিনটা আদেশ, আরো খুঁটিনাটি আদেশ ছিল। তো মহারাজ তিনটা আদেশই খুব সুন্দরভাবে পালন করেছেন। একটা আদেশ ছিল বিজ্ঞান নিয়ে বইপত্র লেখা, বিজ্ঞান এবং কৃষ্ণ ভাবনামৃত, কৃষ্ণ কনসাসনেস। তো মহারাজ প্রচুর বই লিখেছেন। তোমরা কিছু বই দেখেছো মহারাজের লেখা? অনেক বই লিখেছেন মহারাজ। তোমরা এটা পড়েছো, লাইফ কামস ফ্রম লাইফ, জীবন আসে জীবন থেকে? ওইটা মহারাজ, ওই থোডম, ওইখানে যে থোডম দামোদর সিং, দেখ মহারাজের প্রভুপাদের সঙ্গে কথা প্রশ্ন করছে, উত্তর পাচ্ছে, এই থোডম দামোদর সিং হচ্ছেন মহারাজ, বুঝেছো? আর মহারাজ নিজেও অনেক বই লিখেছেন, যেমন সায়েন্টিফিক বেসিস অফ কৃষ্ণ কনসাসনেস, সিনথেসিস অফ সায়েন্স এন্ড রিলিজিয়ন। আমার জানা মতো প্রায় 20-25টা বই মহারাজ লিখেছেন। সেই বইগুলি ইস্কনে বিক্রি হয়, ইস্কনে সেই বইগুলি পাওয়া যায়। তবে সেই বইগুলি সাধারণ মানুষের জন্য নয়, যারা বিজ্ঞানের ছাত্রছাত্রী বা যারা বিজ্ঞান নিয়ে আগ্রহী তাদের জন্য। কারণ এখানে কৃষ্ণ কথা ডাইরেক্টলি নেই, কিভাবে বিজ্ঞান দিয়ে কৃষ্ণকে সাপোর্ট করা যায় ওইভাবে মহারাজ প্রায় 25টা বই লিখেছেন। সেই বইগুলো এখনো ইস্কনে বিক্রি হয়। সেগুলো তোমরা যদি যারা বিজ্ঞান দিয়ে ভগবানকে বুঝতে চাও, সেই বইগুলি পড়লে আগ্রহী হবে। আর আমি তো ইস্কনে আসি লাইফ কামস ফ্রম লাইফ, এটা ইংরেজি ভার্সন আমি পেয়েছিলাম। আমি তখন যাদবপুর হোস্টেলে থাকতাম, তো একজন বিদেশি ভক্ত আমাকে বইটা দিয়েছিল। তো তখনই আমি দেখেছিলাম থোডম দামোদর সিং, এবং তিনি একজন বৈজ্ঞানিক, আমি জানতে পেরেছিলাম। তো যাই হোক, তারপরে মহারাজ অনেক কনফারেন্স করেছেন। কলকাতায় একটা খুব বড় কনফারেন্স হয়েছিল 1996 সালে। সেই কনফারেন্স নিয়ে বই বেরিয়েছে, সব নোবেল বিজয়ী বৈজ্ঞানিকরা এসেছিলেন, আমি ছিলাম। আমার ভাগ্য হয়েছিল ওই কনফারেন্সে উপস্থিত থাকার। নোবেল পুরস্কার বিজয়ী অনেক বৈজ্ঞানিক মহারাজ নিয়ে এসেছিলেন, এবং তাদেরকে তিনি, আমাদের মহারাজ নিজে বক্তৃতা দিয়েছিলেন, এবং শ্রীমৎ জয়পতাকা মহারাজ, শ্রীমৎ ভক্তিচারক মহারাজ, এরা ওখানে বক্তৃতা দিয়েছিলেন। এবং সবার বক্তৃতাই ভাগবত পাঠের মতো ছিল না, তারা বিজ্ঞান দিয়ে কৃষ্ণকে বোঝানোর জন্য, কারণ এখানে যারা এসেছিল সবাই ছিল বৈজ্ঞানিক। সব, আমি সেই অনুষ্ঠানে ছিলাম, সেখানে সবাই এসেছিল বৈজ্ঞানিক। চার্লস টাউন্স নাম শুনেছো? চার্লস টাউন্স, উনি লেজার টেকনোলজিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। ফিলিপস, হ্যাঁ, ডক্টর ফিলিপস, উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। ওনার থিসিসটা আমার মনে নেই। যাই হোক, এরকম অনেক অনেক দেখলাম, কেউ নোবেল পুরস্কার পেয়েছেন। নোবেল পুরস্কার না পেলেও এরা ছিলেন সব প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক, মানে সারা বিশ্বের যত সারা বিশ্বের যত নাম করা বৈজ্ঞানিক তখন ওই কলকাতা সায়েন্স সিটিতে এটা হয়েছিল। আরেকটা হয়েছিল বোম্বেতে, সিনথেসিস অফ সায়েন্স এন্ড রিলিজিয়ন। আর বৃন্দাবনে মাঝে মধ্যেই হতো। আর মহারাজ ঘুরে ঘুরে বিদেশে, লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, বিদেশে বহু জায়গায় উনি ওনার জীবদ্দশায় উনি যে কত কনফারেন্স করেছেন, বৈজ্ঞানিক সম্মেলন, সেগুলি পুস্তক আকারে বেরিয়েছে। এবং এই সম্মেলনের অতিথি যারা আসতেন, এরা কেউ সাধারণ ছিলেন না। কমপক্ষে নোবেল পুরস্কার বিজয়ী আমাদের এপিজে আব্দুল কালাম 2-1টা মিটিং এ উনি এসেছিলেন। মানে বুঝতে পারছো মিটিং এর স্ট্যান্ডার্ডটা কেমন। সম্মেলন হচ্ছে কৃষ্ণ কনসাসনেস আর
বিজ্ঞান, সিনথেসিস অফ সায়েন্স অ্যান্ড রিলিজিয়ন। হ্যাঁ, এটাতে আলোচ্য বিষয় হচ্ছে প্রভুপাদের কৃষ্ণ কনসাসনেস আর তার সঙ্গে বিজ্ঞানের কানেকশন। তার মধ্যে যদি রাষ্ট্রপতি আসে, বুঝতেই পারছো। হ্যাঁ, এপিজে আব্দুল কালাম তখন ছিলেন রাষ্ট্রপতি, তো তিনি এসেছেন এবং শুধু আসেননি, তিনিও বক্তৃতা দিয়েছিলেন এবং তার বক্তৃতাটা পাওয়া যায়। বইটার নাম হচ্ছে সিনথেসিস অফ সায়েন্স এন্ড রিলিজিয়ন, এত বড়, প্রায় 1000 টাকা বইটার দাম। এটার মধ্যে সমস্ত যারা যারা উপস্থিত ছিলেন, নোবেল পুরস্কার বিজয়ী এবং রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের আর্টিকেলটা ওটার মধ্যে আছে। তোমরা যদি পড়তে চাও ওই বইটা কিনতে হবে, সিনথেসিস অফ সায়েন্স এন্ড রিলিজিয়ন। ওই বইটার মধ্যে এপিজে আব্দুল কালামের লেকচারটা আছে। তো যাই হোক, এইভাবে মহারাজের যে প্রভুপাদ তাকে আদেশ করেছিলেন বিজ্ঞানের জন্য সম্মেলন করা, দ্বিতীয় আদেশ সেটা মহারাজ পূরণ করেছেন। প্রথম আদেশ গ্রন্থ প্রচার করো, বিজ্ঞানের উপর গ্রন্থ লিখো, সেটা মহারাজ অনেক গ্রন্থ লিখেছেন, প্রায় 25টা গ্রন্থ। মণিপুরি কালচারকে রিভাইভ করো। তো মণিপুরে ছিল বৈষ্ণব কালচার, সেখানকার রাস নাচ খুব বিখ্যাত, আমি অনেকবার দেখেছি। মহারাজ মণিপুরের একটা রাস নাচের পার্টি তৈরি করেছিলেন, সেই পার্টির নাম রঙ্গনিকেতন। নাম শুনেছে কিনা জানি না। এই রঙ্গনিকেতন নিয়ে তিনি সারা বিশ্ব চষে বেরিয়েছেন। তিনি জাপান, জার্মান, আমেরিকা, কোনো দেশ বাদ নেই যে রঙ্গনিকেতনকে নিয়ে যাননি। হ্যাঁ, রঙ্গনিকেতন নিয়ে তিনি সারা পৃথিবীতে বহুবার পর্যটন করেছেন এবং বিভিন্ন মঞ্চে রঙ্গনিকেতন রাস নাচ প্রদর্শনী মহারাজ দেখিয়েছেন এবং তাতে অনেকেই আকৃষ্ট হয়েছিলেন এবং এইভাবে তিনি মণিপুর কালচারকে রিভাইভ করেছিলেন। আর মণিপুর যে মন্দির করেছেন, এই মন্দিরে আমি উদ্বোধনের সময় গিয়েছিলাম। উদ্বোধনের সময় টেররিস্ট, বুঝে তো, উগ্রপন্থী এসছিল মন্দিরটাকে ধ্বংস করবে। তো তারা বিভিন্ন জায়গায় টাইম বোমা ফেলেছিল, টাইম বোমা। আর মহারাজকে টার্গেট করে তারা হাতে বোমা ফেলবে, মহারাজকে টার্গেট করে তারা মহারাজের কাছে বোমা নিয়ে দাঁড়িয়েছে। মহারাজ তো জানে না, কারণ মহারাজ তখন রাস নাচ দেখছে, মন্দিরে রাস নাচ হচ্ছে। তো সেখানে ছিল ওই ভিডিও ক্যামেরাম্যান, খুব বড় ভিডিওর মেশিন আছে না, ওই বড় ভিডিওর ক্যামেরাম্যান সেখানে মহারাজের ক্যামেরা করছে, মহারাজ বসে আছে। আর উগ্রপন্থী মহারাজকে লক্ষ্য করে বোমা মেরে দিল, টাইম বোমা নয়, আসল বোমা মেরে দিল। যখন মেরে দিল তখন ওই ক্যামেরাম্যান ঘুরলো, বোমাটা পড়েছে ক্যামেরায়, বুঝছো, ক্যামেরায় পরে বোমাটা অন্যদিকে ছিটকে গেছে, মহারাজের গায়ে লাগেনি। কিন্তু তারপর তো চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে, 6 জন মারা গেছে ওই বোমাতে, 6 জন মারা গেছে। বোমাটা মহারাজের গায়ে পড়েনি। কেন পড়েনি? ক্যামেরাম্যান ঘুরে গেছে, ক্যামেরাম্যানের জানি না ক্যামেরাম্যান বেঁচে ছিল কিনা, কিন্তু ওই ক্যামেরাতে আঘাত লেগে বোমাটা একটু ছিটকে গেছিল অন্যদিকে, এবং মানে ফোটার আগেই ক্যামেরাতে আঘাত লেগেছে। হ্যাঁ, ফোটার পরে আঘাত লাগলে ওইসব চিহ্ন থাকতো না, ফোটার আগেই ক্যামেরাতে আঘাত লেগেছিল, ক্যামেরাতে আঘাত লেগে বোমটা অন্যদিকে পড়লো। তারা মারতে গেছিলেন মহারাজকে, কিন্তু মহারাজের কিছু হয়নি। শুনেছি শুধু হাতে একটু লেগেছিল, হাতে একটা আঁচড় লেগেছিল, কিন্তু কিছু হয়নি মহারাজ। যাই হোক, তারপরে তো সঙ্গে সঙ্গে পুলিশ চলে আসলো, আর উগ্রপন্থী সব পালালো। পালিয়ে পুলিশ সব খোঁজ খবর নিল, দেখলো মন্দিরের ভিতরে তখনও 3টা না কয়টা টাইম বোম ফুটবে। হ্যাঁ, তো এরা খুব এক্সপার্ট পুলিশ ছিল, এরা টাইম বোমগুলিকে সরিয়ে দিল এবং কিভাবে এগুলিকে ফিউজ করে দিল যাতে এগুলি না ফুটে। হ্যাঁ, তখন কৃষ্ণের কৃপায় এই খবর মণিপুরে এমন একটা আন্দোলন সৃষ্টি করেছিল যে মণিপুরের রাস্তাঘাটে তখন আন্দোলন চলছিল যে সনাতন, এটা করেছিল আসলে অন্য ধর্মের মানুষ। হ্যাঁ, সনাতন ধর্মকে বাঁচাতে হবে, কারণ মণিপুর হচ্ছে সনাতন ধর্মের রাজ্য, এটাকে বাঁচাতে হবে। এত আন্দোলন হয়েছিল যে সরকার সঙ্গে সঙ্গে একটা পার্মানেন্ট থানা বসিয়ে দিলেন মণিপুর মন্দিরের ভিতরে। অনেক সময় কৃষ্ণের চালাকি, কৃষ্ণ এমনি যদি গিয়ে আমরা বলি যে আসানসোল মন্দিরে একটা থানা বসিয়ে দিই, নাও দিতে পারে, তাই না, দেয় না। কিন্তু মায়াপুর মন্দিরে ডাকাত পড়েছিল 30 জন ডাকাত মায়াপুর মন্দিরে আক্রমণ করেছিল, তারপরে পরে মায়াপুর মন্দিরে একটা পার্মানেন্ট থানা হয়ে গেল। তো মণিপুর মন্দিরে যখন এই উগ্রপন্থী আক্রমণ হয়েছিল, তারপরে পরেই মণিপুর মন্দিরে একটা পার্মানেন্ট থানা এখনো আছে, সবসময় পুলিশ থাকে, পার্মানেন্ট থানা, বেশ কয়েকজন পুলিশ সেখানে থাকে। তো
তো এইভাবে মহারাজ দেখলেন যে আমার মন্দির হয়ে গেছে, এত সুন্দর মন্দির। হ্যাঁ, শ্রীমৎ গোপাল কৃষ্ণ মহারাজ বলছেন ভারতবর্ষে এবং বিদেশে আমি বেশিরভাগ মন্দির আমি দর্শন করেছি, কিন্তু এত সুন্দর কাঠের কাজ আমি কোথাও দেখিনি। খুব সুন্দর কাঠের কাজ। মহারাজ ইন্দোনেশিয়া থেকে শিল্পীদের নিয়ে এসেছিলেন। শিল্পীরা মণিপুরেই খাওয়া দাওয়া করতো, মণিপুরেই থাকতো। তারা যতদিন কাঠের কাজ শেষ হয়নি, সিংহাসন তো করেছেনই 3-4খানা সিংহাসন, এমনকি মন্দিরের ভিতরে অনেক কাঠের কাজ আছে, খুব সুন্দর সুন্দর কাঠের কাজ। এগুলি আমাদের ভারতে মনে হয় না এরকম শিল্পী আছে, এত পারদর্শী কাঠের কাজ। তো মন্দিরটা খুব সুন্দর মহারাজ করেছেন। গোপালকৃষ্ণ, শ্রীমৎ গোপালকৃষ্ণ মহারাজ বলতেন যে মন্দির দেখলেই বোঝা যায় মহারাজের মনটা কত সুন্দর ছিল, কারণ মন্দিরটা খুব সুন্দর করে তিনি করেছেন। যাই হোক, তারপরে মহারাজ দেখলেন যে এখানে উগ্রপন্থীর টার্গেট তো রয়ে গেছে, আর আমি যদি এখানে থাকি, আজকে উগ্রপন্থী আমাকে মারতে পারেনি, কিন্তু উগ্রপন্থীর তো ক্রোধ তো রয়ে গেছে। হ্যাঁ, পুলিশ আর কতক্ষণ পাহারা দেবে, আর আমার কাজ কমপ্লিট। আমার প্রভুপাদের 3টা আদেশ, মণিপুরে কৃষ্ণ ভাবনামৃত উজ্জীবিত করো, মন্দির হয়ে গেছে, মন্দির স্থাপিত হয়ে গেছে। তারপরে রঙ্গনিকেতন ইত্যাদির মাধ্যমে মণিপুরি কালচার সমস্ত বিশ্বে প্রচারিত হয়েছে। বিজ্ঞানের কনফারেন্স আমি অনেক করেছি, তারপরে অনেক বই লেখা হয়ে গেছে। আমার কাজ, প্রভুপাদ আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন, দায়িত্ব প্রায় কমপ্লিট। তখন মহারাজ চলে গেলেন। কলকাতা একটা সেন্টার ছিল, সেখানে ছিলেন। সেখানে কিছুদিন থাকার পর সন্ধ্যাবেলায় একদিন, সেটা ছিল বিজয়া দশমী, বিজয়া দশমী, সেদিন মহারাজ কথা বলতে বলতে বসে থেকে দেহত্যাগ করেছিলেন। তো এটা আমরা মহারাজের তিরুভাব তিথিতে আমরা শুনবো। তো আজকে হচ্ছে মহারাজের আবির্ভাব তিথি। তো আজকে মহারাজের কাছে প্রার্থনা যে আমরা যেন মহারাজের যে ত্যাগ, তিতিক্ষা, সেবা, তার যে ভক্তি, তিনি ছিলেন খুব সুগায়ক। মহারাজ ছিলেন খুব খুব ভালো গান গাইতেন। তার গান এখনো ইউটিউবে পাওয়া যায়, শুনে দেখবেন। যখন গান গাইতেন, মায়াপুরে গিয়ে মাঝে মাঝে গান গাইতেন, সবাই নাচতে বাধ্য হতো। মহারাজ মণিপুর টনে, মণিপুরের একটা বিশেষ সুর আছে, সেই সুরে মহারাজ গান গাইতেন, খুবই সুন্দর। তো আজকে এই শুভ দিনে মহারাজের শুভ আবির্ভাব তিথিতে সকলে আমরা মহারাজের কাছে প্রার্থনা করছি যাতে তার কৃষ্ণ ভক্তির কণা মাত্রা আমরা লাভ করতে পারি। তো একটু পরেই পুষ্পাঞ্জলি হবে, পুষ্পাঞ্জলির পরে একটু কীর্তন হতে পারে, তারপরে প্রসাদ। তোমাদের কিছু প্রশ্ন আছে কি? আমার একটা প্রশ্ন আছে। মণিপুর তো নবদ্বীপ বা বৃন্দাবন থেকে বহু দূরে, ওখানে এত কৃষ্ণের পুজো ইত্যাদি মহারাজের আগে থেকেই চালু ছিল, তো সেইগুলো কি করে প্রচার? সেটা হচ্ছে নরোত্তম দাস ঠাকুর, তিনি, তার একজন শিষ্য ছিলেন, খুব সম্ভবত হরিনারায়ণ চক্রবর্তী, নরোত্তম দাস ঠাকুরের শিষ্য। উনি তাকে মণিপুরে পাঠিয়েছিলেন, এবং মণিপুরের রাজা ছিলেন তখন মহারাজ ভাগ্যচন্দ্র। তো হরিনারায়ণ চক্রবর্তী, যিনি ছিলেন নরোত্তম দাস ঠাকুরের সাক্ষাৎ শিষ্য, উনি তখন মহারাজের সঙ্গে সাক্ষাৎ করলেন। মহারাজের সঙ্গে সাক্ষাৎ করে উনি নরোত্তম দাস ঠাকুরের কিছু গান মহারাজকে দিলেন। তো মহারাজ শিক্ষিত ছিলেন, বাংলা জানতেন। তো মহারাজ সেই গানগুলি পড়ে নরোত্তম দাস ঠাকুরের প্রতি আকৃষ্ট হন এবং হরিনারায়ণ চক্রবর্তীর কাছ থেকে দীক্ষা নেন। হরিনারায়ণ চক্রবর্তীর কাছ থেকে দীক্ষা নেওয়ার পর মহারাজ ঘোষণা করে দিলেন, তখন রাজতন্ত্র, মহারাজ ঘোষণা করে দিলেন, আমার রাজ্যে যারা যারা থাকবে তাদেরকে কৃষ্ণ নাম জপ করতে হবে মালাতে, তাদেরকে তিলক কাটতে হবে, এবং ওই বিদেশি পোশাক, ওই জিন্স প্যান্ট এসব পরা চলবে না, অনেক নিয়ম করে দিলেন। আর তখন মহারাজ যেহেতু নিয়ম করে দিয়েছেন, আজও যদি আপনি মণিপুরে যান, আজও দেখবেন প্রায় সবার কপালই তিলক আছে। মণিপুরি কালচার, সবার গলাতেই কণ্ঠিমালা আছে। এগুলি চালু করেছিলেন মহারাজ ভাগ্যচন্দ্র। পরে মহারাজ ভাগ্যচন্দ্র বৃদ্ধ বয়সে তিনি চলে গেছিলেন মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে থাকতেন কে বলতো? নরোত্তম দাস ঠাকুর। সেই নরোত্তম দাস ঠাকুরের আশ্রম এখনো আছে মুর্শিদাবাদে, জিয়াগঞ্জ। তো সেই জিয়াগঞ্জে আমি অনেকবার গেছি। সেই নরোত্তম দাস ঠাকুরের আশ্রমে ভাগ্যচন্দ্র চলে গেলেন শেষ বয়সে। মহারাজ ভাগ্যচন্দ্র রাজ্যভার তার বংশধরের উপর ছেড়ে তিনি চলে গেলেন জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ।
সেখানে নরোত্তম দাস ঠাকুরের আশ্রমে ছিলেন এবং নরোত্তম দাস ঠাকুরের আশ্রমেই তিনি দেহত্যাগ করেছিলেন মহারাজ ভাগ্যচন্দ্র। তো যেহেতু মহারাজ ভাগ্যচন্দ্র একজন মহান বৈষ্ণব এবং তিনি দেশের রাজা, রাজ্যের রাজা, তাই তিনি সেই বৈষ্ণব কালচার মণিপুরে প্রচার করেছিলেন। এছাড়াও মহাভারতের আমলে অর্জুন মণিপুরে গিয়েছিলেন এবং মণিপুরের রাজকন্যা চিত্রাঙ্গদাকে বিবাহ করেছিলেন এবং চিত্রাঙ্গদার বাবা, তিনি রাজা ছিলেন, বলেছিলেন তুমি আমার কন্যাকে বিবাহ করতে পারো, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্তটা হলো যে যেহেতু আমার কোনো পুত্র নাই, মণিপুরের মানে তখনকার সময়, মহাভারতের কথা বলছি, মহাভারতের আমলে, হ্যাঁ হ্যাঁ না, দাপর যুগে, যেহেতু আমার কোনো পুত্র নাই, আমার কন্যাই আমার পুত্রের মতো, তো তুমি যদি তাকে বিবাহ করে নিয়ে নাও, তো আমার এই রাজ্যকে দেখবে, তুমি তাকে নিতে পারবে না। তুমি তাকে বিবাহ করতে পারো, সন্তান হওয়ার পর তুমি তাকে রেখে যাবে, আমার এখানে রেখে যাবে। তখন অর্জুন তো 4 বিবাহ করেছিলেন, তো মহারাজের আদেশে তিনি তাকে রেখে গেছিলেন। তারই সন্তান হলো বব্রবাহন, নাম শুনেছেন? বব্রবাহন, এই মহারাজ ছিলেন বব্রবাহনের বংশধর। সেটা একটা প্রণাম মন্ত্রে আছে যে বব্রবাহন বংশোদ্ভূত, এরকম একটা প্রণাম মন্ত্র আছে। অর্থাৎ অর্জুনের পুত্র বব্রবাহন, তার বংশধর হচ্ছেন মহারাজ। হ্যাঁ, তো এইভাবে মণিপুরে মহাভারতের আমল থেকে বৈষ্ণব কালচার, বুঝেছেন? হ্যাঁ, এবং বিশেষ করে মহারাজ ভাগ্যচন্দ্রের আমল থেকে চৈতন্য মহাপ্রভুর কালচার, বুঝা গেল?